সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল ওহাব জহুরি, সহকারী শিক্ষক ইংরেজি, হরিণাবাগবাটি উচ্চ বিদ্যালয়। আমি আজকে দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। দে হ্যাড ড্রিমস পার্ট 2। আমরা এটাকে জহির রায়হান শিরোনামে এই টেক্সটটা আমরা পড়ব। যারা টেক্সট বুক বের করতে চাও তারা এই টেক্সট বুকটা সাথে নিয়ে 139 পেজে জহির রায়হান শিরোনামে এই বের করো, টেক্সটটা বের করো। আর অন্যান্য বই যদি পাশে থাকে তাহলে জহির রায়হান শিরোনামের টেক্সটটা বের করে নাও। তো আজকে ক্লাসে আমরা টেক্সটটা অনেক বড়। আজকে ক্লাসে আমরা টেক্সটটা অনুবাদ করব এবং ব্যাখ্যা করব। আর পরবর্তী ক্লাসে এই ক্লাসটার দ্বিতীয় অংশে আমরা এমসিকিউ এবং কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিল বাংলাদেশের মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার, সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম। তার মানে পুরো সেন্টেন্সটা হচ্ছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, অর্থ জহির রায়হান বাংলাদেশের সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন। হি ওয়াজ বর্ন অন 19 August 1935 in the village মজাপুর in ফেনী ডিস্ট্রিক্ট। সে ফেনী জেলার মজাপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. He was one of the 10 students. সে ওই 10 জন ছাত্রর মধ্যে একজন ছিল। টু গো আউট ইন এ প্রসেশন, যারা এই মিছিল নিয়ে বের হয়েছিল অন 21st February 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা মিছিল নিয়ে বের হয়েছিল সেই 10 ছাত্রের সে ছিল একজন। আমরা জানি 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের বাঙালির ইতিহাসে একটা স্মরণীয় দিন। এই দিনে ভাষা আন্দোলনের জন্য ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে বের হয়েছিল এবং তৎকালীন সরকারের পুলিশ বাহিনী তাদের উপরে গুলিবর্ষণ করেছিল এবং সালাম, রফিক, বরকত, জাব্বার সহ শফিউর সহ আরও অনেকেই অনেকেই শহীদ হয়েছিল। তো ওই দিন 1952 সালের 21 ফেব্রুয়ারি যে 10 জন ছাত্র মিছিল নিয়ে বের হয়েছিল তাদের মধ্যে এই জহির রায়হানও একজন ছিল। ডেসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস, এই ধরনের কর্মকাণ্ডের প্রতি নিষেধ, ব্যান মানে নিষেধ থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, এই ধরনের কর্মকাণ্ড তার মানে মিছিলের প্রতি নিষেধ থাকা সত্ত্বেও যে 10 জন ছাত্র মিছিল নিয়ে বের হয়েছিল 1952 21 ফেব্রুয়ারিতে, জহির রায়হান ছিল তাদের মধ্যে একজন। কারা নিষেধ করেছিল? ইম্পোজড বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষ কর্তৃক। অথরিটি মানে কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে 10 জন ছাত্র 1952 সালের 21 ফেব্রুয়ারি মিছিল নিয়ে বের হয়েছিল সে ছিল তাদের মধ্যে একজন। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, সে এবং আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল। এবং টেকেন টু প্রিজন, এবং তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিজন মানে কারাগার, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। প্যাসিভ ভয়েসে, তারা তো একা একা যেতে চায়নি, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, অতএব পুলিশরা নিয়ে গিয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। তো অর্থটা হয়ে দাঁড়াচ্ছে যে ফলে সে এবং আরও অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। রায়হান was also present at the historical meeting of Amtala
অন 21 ফেব্রুয়ারি 1952। জহির রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা মিটিংয়েও উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. সে 1969 সালের গণ অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিল। আমরা জানি টেক পার্ট মানে অংশগ্রহণ করা, আর ঘটনাটা যেহেতু 1969 তার মানে পাস্ট, সেই জন্য এখানে টেক পার্টের পাস্ট ফর্ম টুক পার্ট ব্যবহার হয়েছে। সে 1969-এর গণ অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিল। ইন 1971 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, সে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিল। আমরা জানি 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিল। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম এইটা ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা দেখতে পেলাম জহির রায়হান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, 1969-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। তার মানে এখান থেকে আমরা তার দেশপ্রেমিক চেতনার মানে একটা নির্দেশনা পাই। তো সেকেন্ড প্যারাতে দেখি আমরা, অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন ধরে জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হান একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখত। এ সোসাইটি, এমন একটা সমাজ দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যা বাক স্বাধীনতা নিশ্চিত করবে। এমন একটা সমাজের স্বপ্ন দেখত যে সমাজ বাক স্বাধীনতা নিশ্চিত করবে, তার মানে এটা হবে গণতান্ত্রিক সমাজ। তাহলে সারা জীবন ধরে জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখত যে সমাজ জনগণের বাক স্বাধীনতাকে নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি থ্রু, তার আমাদের চলচ্চিত্র শিল্প জগৎ সম্পর্কেও অনেক স্বপ্ন ছিল, চলচ্চিত্র শিল্প সম্পর্কেও অনেক স্বপ্ন ছিল। কারণ আমরা জানি সে একজন বিখ্যাত ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স, সে বাংলাদেশের সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন ছিল, তাই তার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। সে 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে, বেসড অন মানে ভিত্তি করে, সে 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে একটা ঐতিহাসিক মুভি বানাইছিল, ফিল্ম বানাইছিল, যেটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। তাহলে যদি প্রশ্ন করে, এমসিকিউ প্রশ্ন আসে বা কোশ্চেনে তোমাদের প্রশ্ন করে থাকে যে এই জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটা কিসের উপর নির্মাণ করেছিল, তাহলে উত্তর হবে অবশ্যই ভাষা আন্দোলনের উপর। ওকে, ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্র্যাট গভর্নমেন্ট। এটা ছিল এ প্রোটেস্ট, একটা প্রতিবাদ, এগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? দ্য অটোক্র্যাট গভর্নমেন্ট, দেন তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। রুলিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শাসন করা স্বৈর শাসকের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল। তাহলে এটা ছিল তৎকালীন আমাদের দেশে শাসন করা স্বৈর শাসকের বিরুদ্ধে একটা প্রতিবাদ। দ্য ফ্যামিলি পোর্ট্রেইট ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান। পোর্ট্রে মানে অঙ্কন করা বা চিত্রায়ন করা বা উপস্থাপন করা। দ্য ফ্যামিলি পোর্ট্রেইট ইন দ্যাট ফিল্ম, সেই ছবিতে চিত্রায়িত পরিবারটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড, রূপকায়িতভাবে রিপ্রেজেন্ট করেছিল, মানে প্রতিনিধিত্ব করেছিল দ্য ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তার মানে ওই ছবিতে যে পরিবারটাকে দেখানো হয়েছিল সেই পরিবারটা পূর্ব পাকিস্তানের রূপকায়িতভাবে উপস্থাপন করেছিল, প্রতিনিধিত্ব করেছিল। তার মানে ওই ছবিতে, ওই জীবন থেকে নেওয়া ছবিটাতে ওই পরিবারটাকে যেন পূর্ব পাকিস্তানের সাথে তুলনা করা হয়েছিল। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, ওই পরিবারটা একটা স্বৈরশাসক কর্তৃক পরিচালিত হতো। হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে কারাগারে যেতে হয়েছিল। হ্যাড টু আছে এখানে, হ্যাড টু মানে কোনো কিছু করতে বাধ্য হয়েছিল এমন। হু হ্যাড টু গো, তাই যাকে যেতে হয়েছিল কোথায়? টু প্রিজন, কারাগারে যেতে হয়েছিল। কেন? বলে ফর হার কনস্পিরেসি। হার মানে
এখানে ফেমিনিন জেন্ডার ইউজ করা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে যে স্বৈরশাসক ছিল সে মহিলা ছিল। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র। তাহলে এই পরিবারে একটা স্বৈরশাসক কর্তৃক শাসিত হইতো, তাহলে যাকে তার ষড়যন্ত্রের কারণে কারাগারে যেতে হয়েছিল। তার মানে আমরা এখানে যেহেতু হার ব্যবহার করেছে, তো পসেসিভ ফর্ম আছে, সাবজেক্টের পসেসিভ ফর্ম হার আছে, এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা ফিমেল জেন্ডার। তার মানে যে এখানে কোনো মহিলা মানুষ ষড়যন্ত্র করেছিল এবং তাকে শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়েছিল এই ষড়যন্ত্রের কারণেই। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই ছবিটাকে বাংলাদেশের বাইরে, আউটসাইড মানে বাইরে, বাইরে প্রদর্শন করা হতো, প্রদর্শন করা হতো। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, বিখ্যাত, সেলিব্রেটেড মানে বিখ্যাত, ফেমাস, আমরা জানি ফেমাস মানে বিখ্যাত, ওয়েল নোন মানে সুপরিচিত বা বিখ্যাত, সেলিব্রেটেড মানেও বিখ্যাত। বিখ্যাত ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতারা লাইক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। অ্যাপ্রিসিয়েট করা মানে প্রশংসা করা। তাহলে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তারপরে ঋত্বিক ঘটক, তারা এই ছবিটার, এই ফিল্মটার প্রশংসা করেছিল। অ্যাপ্রিসিয়েট করা মানে প্রশংসা করেছিল। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। জহির রায়হান এই ছবিতে থেকে সে যত টাকা ইনকাম করেছিল সব টাকাই দান করেছিল কোথায়? টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযোদ্ধাদের তহবিলে দান করেছিল। জহির রায়হান এই ছবি থেকে আয় করা সমস্ত অর্থ মুক্তিযোদ্ধাদের তহবিলে দান করেছিল। বিসাইডস, এছাড়াও হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অটোক্রেটিস, এছাড়াও তার পাকিস্তানি শৈল শাসনের উপরে বিখ্যাত ডকুমেন্টারি মানে তথ্যচিত্র, বিখ্যাত তথ্যচিত্র স্টপ জেনোসাইড। এটা হচ্ছে তথ্যচিত্রটার নাম স্টপ জেনোসাইড বা গণহত্যা থামান। তো তার বিখ্যাত তথ্যচিত্র স্টপ জেনোসাইড হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে সহায়তা করেছিল। তাহলে এছাড়াও তার যে মানে অবদান, সে ছবি থেকে যে টাকা পয়সা ইনকাম করেছিল সব মুক্তিযোদ্ধাদের তহবিলে দান করেছিল। এছাড়াও তার বিখ্যাত ডকুমেন্টারি স্টপ জেনোসাইড, সেটা সে মানে বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। তো আমরা এখান থেকে তার অবদান, এই প্যারাতে আমরা মূলত তার অবদান সম্পর্কে জানতে পারতেছি। তার সবচেয়ে বড় অবদান জীবন থেকে নেওয়া ছবিটা এবং স্টপ জেনোসাইড। আর তাছাড়া তিনি এই ছবি থেকে যত টাকা ইনকাম করেছে সবই মুক্তিযোদ্ধাদের তহবিলে দান করেছে। তো এটা ক্লিয়ার যে তিনি অত্যন্ত বড় মাপের একজন দেশপ্রেমিক ছিলেন। থার্ড প্যারাতে আমরা যাই। অন 30 ডিসেম্বর 1971, 1971 সালের 30শে ডিসেম্বর, সামন ইনফর্মড রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস। কেউ একজন রায়হানকে একটা ঠিকানা সম্পর্কে ইনফর্ম করেছিল, মানে জানিয়েছিল। সামহায়ার অ্যাট মিরপুরের কোনো একটা জায়গায়। তাহলে 1971 সালের 30শে ডিসেম্বর কেউ একজন জহির রায়হানকে মিরপুরের কোনো একটা জায়গা সম্পর্কে, কোনো একটা জায়গায় একটা ঠিকানা সম্পর্কে জানিয়েছিল। হায়ার, যেখানে হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে মানে খুঁজে পেতে পারে। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। তার ভাইয়ের নাম কি ছিল? দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার। আমরা শহীদুল্লাহ কায়সারের নাম শুনেছি। তার বিখ্যাত লেখা হচ্ছে সংসপ্ত এবং সারেংবউ উপন্যাস। সে একজন বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন। সে শহীদ জহির রায়হানের ছোট ভাই ছিল। তো 1971 সালের 30শে ডিসেম্বর কেউ একজন জহির রায়হানকে ইনফর্ম করলো যে মিরপুরের কোনো একটা জায়গায় তার ভাইকে হয়তোবা পাওয়া যেতে পারে। তার ভাইয়ের নাম হচ্ছে শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, যে 1971-এর
14ই ডিসেম্বর থেকে হারিয়ে গিয়েছিল। তার মানে তার ভাই শহীদুল্লাহ কায়সার 1971 সালে 14ই ডিসেম্বর হারিয়ে গিয়েছিল। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে 1971 সালের 14ই ডিসেম্বর একটা স্মরণীয় দিন। এটাকে কী দিন বলা হয়? হ্যাঁ, শহীদ বুদ্ধিজীবী দিবস। তো আমরা শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেকেই বুদ্ধিজীবীদের 1971 সালে 14ই ডিসেম্বর মানে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। এই জন্যই এটা আমাদের দেশে, আমাদের জাতির জন্য একটা স্মরণীয় এবং শোকের দিন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিলড বাই দ্য পাকিস্তানি আর্মি। কায়সার ওয়াজ ক্যাপচার্ড মানে ধৃত হওয়া, ক্যাপচার করা মানে ধরা। কায়সারকে ধরা হয়েছিল, অ্যান্ড কিল্ড এবং হত্যাও করা হয়েছিল, বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সামরিক বাহিনীদের দ্বারা, অ্যান্ড দ্য লোকাল কোল্যাবরেটর্স এবং স্থানীয় কোল্যাবরেটর্স মানে রাজাকার, স্থানীয় রাজাকারদের দ্বারা, ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ দিনগুলোতে। যুদ্ধের শেষ দিনগুলোতে শহীদুল্লাহ কায়সারকে স্থানীয় রাজাকার এবং মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা ধরা হয়েছিল। অ্যাকর্ডিংলি ওই কথা অনুসারে তার মানে কেউ যে জানিয়েছিল, ওই কথা অনুসারে রায়হান লেফট হোম, রায়হান বাড়ি ত্যাগ করলো, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি ত্যাগ করলো। বাট হি নেভার রিটার্ন, কিন্তু সে কখনো ফিরে আসেনি। আর ভাইকে আনার জন্য গেল, কিন্তু সেও আর ফিরে আসলো না। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের স্বপ্ন সত্যি হলো। বাট ইট ইজ এ পিটি দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে, করুণার বিষয় যে, পিটি মানে করুণা বা দুঃখ, দুঃখের বিষয় যে দিস ড্রিমার কুড নট লিভ, এই স্বপ্নদ্রষ্টা, ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা, যে স্বপ্ন দেখায়, এই স্বপ্নদ্রষ্টা কুড নট লিভ, বাঁচতে পারলো না, টু সি হিজ ড্রিম কাম ট্রু, তার স্বপ্নকে বাস্তবায়ন হতে, সত্যি হতে, কাম ট্রু মানে সত্যি হওয়া, তার স্বপ্নকে সত্যি হতে দেখার জন্য এই স্বপ্নদ্রষ্টা বাঁচতে পারলো না। এবং এটাই হচ্ছে একটা করুণার বিষয় বা দুঃখের বিষয়। তো যা হোক, আমরা জহির রায়হান সম্পর্কিত টেক্সটটা পড়লাম। এটা অনেক বড় একটা লেসন এবং 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অন্যতম প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা লেসন। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখে নেব এবং আগামী ক্লাসে আমরা এই টেক্সটের উপরে এমসিকিউ এবং প্রশ্ন প্র্যাকটিস করব। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।